আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 26শে মার্চে দেশে ফিরতেছেন প্রধানমন্ত্রী হয়ে। এই ডোনাল্ড ট্রাম্প এই মার্চের মধ্যেই ডক্টর ইউনূসকে আপনার আমেরিকায় ডেকে নিচ্ছে। ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত তিনি নাও ফিরতে পারে। আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে স্বাধীনতা দিবস উদযাপন করবেন। 20 মার্চ থেকে কোনো একটা কিছু ঘটতে পারে বাংলাদেশে। কেউ কেউ বলছেন তাদের মধ্যে অনেকেই যে সমন্বয়ক যারা রয়েছেন তারা অনেকে দেশ ছেড়ে পালাবেন, এয়ারপোর্ট পাহারা দিতে হবে, তাদেরকে দেশ ছাড়তে দেয়া হবে না। বাংলাদেশের আশেপাশে ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক ঘুরতে শুরু করেছে। ভারতীয় সেনাবাহিনীর T-90 ট্যাঙ্ক ওপেন ফায়ারিং এর যুদ্ধ মহড়া শুরু করেছে, সফলভাবে সম্পন্ন করেছে সেভেন সিস্টারের আশেপাশে। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু একটা ফাঁদ পাইতে গেছে। সেই ফাঁদে অলরেডি বিএনপি কট খাওয়া শুরু করছে। আর আগামী নির্বাচন পর্যন্ত এভাবে কট খাইলে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির পথে অনেকগুলা বাধা, নতুন শক্তি কিন্তু আসছে। আপনার বিএনপির আর ক্ষমতায় যাওয়া লাগবে না, বিএনপির জন্য দুর্দিন আসবে। ইউনূসের ভুল বদল, তিনি হঠাৎই ভারতের সঙ্গে সুসম্পর্ক করার বার্তা দিচ্ছেন তিনি, কিন্তু কেন, কি কারণে এইভাবে ভুল বদল হলো মোহাম্মদ ইউনূসের? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে কোথায় আছেন, কি হয়েছে তার? তিনি কি পদত্যাগ করেছেন? গত সোমবার প্রধান উপদেষ্টা নাকি তাকে ডেকে পদত্যাগ করতে বলেছেন। হাসনাত আবদুল্লাহ, তার নামে একটা অভিযোগ এসেছে। তিনি রাজধানীর একটি হাসপাতাল ভেঙে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তার কথা মতো যদি হাসপাতাল কর্তৃপক্ষ না চলে তাহলে সেই হাসপাতাল ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, এই অভিযোগ করেছেন জনপ্রিয় তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান। রাজধানীর একটি হাসপাতাল গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জানি এবার নিজের অবস্থান জানিয়েছেন এই মুখ্য সংগঠক। কি বললেন হাসনাত? শেখ হাসিনা ফিরে আসবেন আরো শক্তিশালী হয়ে, আওয়ামী লীগ আবার ফিরে আসবে, কিন্তু তেমনটা কি কোনো লক্ষণ দেখা যাচ্ছে? আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আন্দোলন পার্থ বলছেন যে আমার যেটা ধারণা আওয়ামী লীগ চাচ্ছে যে তারা। এতক্ষণ দেখলেন আজকের খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, ইতিমধ্যে খবরের শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। বাংলাদেশের সবথেকে সহৃদয় ব্যক্তি দেখতে পাচ্ছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে, মানে জেনারেল ওয়াকারুজ্জামান। আসলে এই ভদ্রলোক সম্পর্কে লোকজন এত বেশি কথা বলছে না, আমার মনে হচ্ছে যে ইনি একটি দেশের সেনাপ্রধান নন, ইনি রাস্তাঘাটে ওই চায়ের দোকানে বসা যে আলোচনা করতে আসে সেরকম একটা পাবলিক। সমস্যাটা কোথায় জানেন তো? এই জেনারেল ওয়াকারুজ্জামান উনি বাঙালি, এটাই হচ্ছে ওনার সমস্যা। আর বাঙালিদের মনের মধ্যে একটু দয়া মায়াটা বেশি, সেটা তো আমরা দেখতেই পেয়েছি। 5ই আগস্টের আগে যখন এই জুন জুলাই বিপ্লব নামের ন্যাকামি চলছিল, এই ছাত্রগুলোর মাধ্যমে যারা কোটা আন্দোলনকে সামনে রেখে পিছনে নিজেদের স্বার্থ চরিতার্থ করছিল, এবং তার পিছনে ছিল আমেরিকার একটা ডিপ স্টেট এবং এই নোংরা একটি ইউনূস বাহিনী। সেই সময় আমরা বুঝতে পারলেও বাংলাদেশের সাধারণ মানুষরা তো বুঝতে পারেনি। কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তো বোঝা উচিত ছিল যে এই নোংরামিটা চলছে। তিনি একজন দেশের সেনা প্রধান, তার হাতে একটা সেনাবাহিনী, সেখানে উনি এই রকম বড় ভুল কি করে করলেন? বাঙালি তার জন্য মানে এই হৃদয়ের মধ্যে এত এত ভালোবাসা ভর্তি তার জন্য? না, মনে হয় সেরকম ব্যাপার নয়। আসলে মনে হয় উনি ওই জায়গাটার যোগ্যই নন। কেন বলছি এই কথাটা? তার কারণ একজন সেনাপ্রধান হতে গেলে ওনার মনের মধ্যে থাকবে একটা সিংহ, একটা হৃদয়ের মধ্যে একটা সিংহ থাকবে, এবং দেশের যেখানে কোথাও খারাপ হচ্ছে একেবারে সেনাবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়বে। তিনি কিন্তু করেননি। তিনি এক প্রকার প্রশ্রয় দিয়ে গেছেন এই ছাত্রগুলোকে, এই মোহাম্মদ ইউনূস বাহিনীকে, এবং শেখ হাসিনা যখন বেরোচ্ছেন উনি মধ্যস্থতা করে দালালদের মতো শেখ হাসিনাকেও কিন্তু ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন।
আসলে বোঝা যাচ্ছে না উনি একজন সেনা প্রধান নাকি উনি দালাল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সিচুয়েশন, তাতে উনি কিন্তু মহা ফাপড়ে। কেন বলছি? তার কারণ উনি না ঘাড়কা না ঘাটকা হয়ে গেছে। একদিকে যেরকম উনি সব কিছু মেনটেন করতে চেয়েছিলেন, যেদিনকে 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনা ভারতবর্ষে চলে এলেন, তিনি বড় মুখ করে বলেছিলেন যে বাংলাদেশের জান মালের দায়িত্ব ওনার। কিন্তু করতে পেরেছেন? তারপর থেকে শেখ হাসিনার সায়া ব্লাউজ পর্যন্ত লোকে নিয়ে চলে গেছে, উনি জানমালের নাকি দায়িত্ব নেবেন। বিরাট বড় একটা ব্যাপার। তাও ভারতীয় সেনা বা আমাদের সেনা প্রধান যিনি রয়েছেন, তিনি কিন্তু যোগাযোগ বরাবর রেখে গেছেন ওনাকেই। কিন্তু কারণ ভারত সবসময় চাইছে, এখনো অবধি আজকের ডেটেও চাইছে, যে বাংলাদেশের সংবিধান বিরোধী কোনো কাজ ভারত যেন না করে, যাতে অন্য কেউ আঙুল তুলে না কথা বলতে পারে। বাংলাদেশের মানুষজন বলতেই পারে, ভারত বিরোধিতা করতেই পারে, তাতে কিচ্ছু এসে যায় না। ওই একটা কিছু কথা আছে, কি ছেঁড়া যায় ফেরা যায়, ওই সমস্ত খারাপ লোকরা বলে, আমরা ওরকম খারাপ লোক নই, ওইসব বলে। তো ভারতের সেরকমই আর কি, ওই ছেঁড়া যায় যে খারাপ লোকদের কথা অনুযায়ী। কিন্তু ভারত সেটা চাইছে যাতে একটা রিক্সাওয়ালা, একটা ঠেলাওয়ালা, যারা বাংলাদেশের সাধারণ মানুষ, তারাও যেন না বলতে পারে যে ভারত এই কাজটা খুব খারাপ করে দিয়ে গেল আমাদের জন্য। তার কারণ আমরা শিক্ষা পেয়ে গেছি। আমরা এর আগে যখন দেখলাম যে 1971-এ আমাদের সেনারা রক্ত বইয়ে নিজেদের জীবন হানি ঘটিয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিল, আর সেই স্বাধীনতার কোনো দামই দিল না বাংলাদেশের এখনকার মানুষজন, তখন ভারত এখন দাঁড়িয়ে বা আজকের ডেটে দাঁড়িয়ে ভারত চিন্তা করছে কাদের জন্য যাব। যাদের জন্য করি চুরি তারাই বলে চোর, সেই জায়গায় কিন্তু সিচুয়েশন দাঁড়িয়ে গেছে। আর তাদের মধ্যে আপনাদের এই মুহূর্তে সেনাপ্রধান, তিনি কোনো যে একটা ক্ষমতার যে পারদর্শিতা সেটাই দেখাতে পারছে না। হুমকি হামকা তো দিতে হবে নাকি? আরে বাবা, তুমি ঢোরা সাপ, কিন্তু মাঝে মাঝে ফনা তো তোলো। কোনো ফনাই নেই। ওই একটা নিম্ন শ্রেণীর একটা কমেন্টস করে দিল, তাতেই হই হই সারা ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশে। যে হ্যাঁ, কি বলেছে নাকি যে ওই বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছে তারা নিজেদের মধ্যে লড়ালড়ি করে এই সমস্ত করবেন না। এটা কোনো হুমকি হলো একটা সেনা প্রধানের? আবার নিজের সেনাকেও কম করে দেখাচ্ছে যে 30,000 আমার হাতে আছে, এটা দিয়ে কীভাবে চলো। এরকম ভাবে আমি কোনো দেশের সেনাকে ভাবিনি। সেনা প্রধান সেই হয়, তার পিছনে যদি একজনও থাকে, একজন বেঁচে আছে, সেও কোমর থেকে তরবারি বার করে 50,000 সেনার সামনে রুখে দাঁড়াতে পারে, সেই হচ্ছে আসল সেনা প্রধান। বাংলাদেশের সেনা প্রধানের অবস্থা কি জানেন তো? এই মুহূর্তে নিধিরাম সর্দারের মতো, সত্যি কথা। বাট ভারত চেয়েছে, ওনাকে হেল্প করতে চেয়েছিল, বাট ওনার নিজেরই ক্ষমতা নেই হেল্প নেওয়ার। কেন? তার কারণ উনি নিজে কনফিউজড। উনি নিজেই বুঝতে পারছে না যে আমি আগে যা যা করলাম, এই যে শেখ হাসিনাকে আমি যে পাঠিয়ে দিলাম, এগুলোকে রুখতে পারলাম না, এর জন্য যদি শেখ হাসিনা ফেরত আসে তাহলে আমাকে কি ফাঁসি দেবে? আচ্ছা, এখন যদি আমি শেখ হাসিনাকে না নিয়ে এসে আমি ইউনিস গভর্নমেন্টকেই করি, সাপোর্ট করি, তাহলে কি ইউনিস গভর্নমেন্ট আমাকে হেল্প করবে নাকি এখানে রাখবে? অন্যদিকে ছাত্ররা ইউনিস গভর্নমেন্ট থেকে বেরিয়ে গিয়ে নিজেদের দল গঠন করে নিয়েছে। যদি আগামী দিনে একটা নির্বাচন হয়, সে নির্বাচনে যদি বাই চান্স এই ছাত্ররা জিতে আসে, তাহলে কি আমাকে সরিয়ে দেবে, আমাকে কি ফাঁসি দেবে? উনি নিজে কনফিউজড হয়ে গেছে, নিজের জায়গাতেই নিজে নেই।
আর এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস একটা বড় খেলা খেলে দিয়েছে। কি করছে? ভারত সম্পর্কে গত 2-3 দিন ধরে উনি মধুর বাণী বলে যাচ্ছে। মধুর বাণী কি? ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় ঠিক রাখতে হবে, ভারতকে ছাড়া আমরা চলতেই পারবো না, ভারত আমাদের সব থেকে কাছের দেশ, তাদের ছাড়া চলা মানে হচ্ছে গিয়ে একটা মিথ্যে কথা বলা, তাদেরকে নিয়েই চলতে হবে। সবসময় ভারতের সঙ্গে ছিলাম, মাঝে আমাদের কিছু সমস্যা হয়েছিল ওই ভুলভাল প্রচারের জন্য, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। মোহাম্মদ ইউনূস কিন্তু ওই জায়গাটা নিয়ে আসলে সাইড করে দিচ্ছে ওয়াকারুজ্জামানকে। ওয়াকারুজ্জামান সাহসী ব্যক্তি নয়। আপনারা ভালো করে বুঝুন তো কি বললাম। অনেকে বলবেন যে ওই সময় দাঁড়িয়ে ওনার কিছু করার ছিল না, উনি যা করেছেন ঠিক করেছেন। একজন সেনা প্রধান তিনি কিনা সাধারণ মানুষ, ছাত্ররা যেগুলো বলবে এই ক্লাস 12 পাস করেনি, কিংবা কেউ কেউ ওই সেমিস্টার এই সমস্ত পরীক্ষার স্টুডেন্ট, হায়ার সেকেন্ডারি, তারা সেনা প্রধানকে নিয়ে এই সমস্ত কথা মানে তারা জ্ঞান দেবে, আর উনি সেগুলো শুনে উনি বলবেন হ্যাঁ। এরকম ভীতু কেন একটা মানুষ? বুঝতে পারছি না। এবং বাংলাদেশে আমাদের পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবঙ্গ ভারতের বর্ডার, ভারত বাংলাদেশের বর্ডার যেটা পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া, সেখানে বাইরাক্তার ড্রোন তো ওড়াচ্ছে। আমরা আমাদের T-90 ভীষ্ম যে ট্যাঙ্ক সেগুলো লাগিয়েছি, সমস্ত কিছু আমরা কিন্তু সমানে সমানে ভাবছি। মাঝখানে এই সেনা প্রধান উনি না কনফিউজ, মানে উনি কিরকম টাইপের বলুন তো, একটু অলস টাইপের লোক মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ওনাকে যদি বলা হয় ফোন করে, কেউ যদি আমাদের বলে ওনার বক্তব্য কি, আমি কি করব, ওগুলো কিছু করার নেই। এই যদি সেদিনকে 5ই আগস্ট যদি হাসিনার কিছু হয়ে যেত আমাদের প্রধানমন্ত্রীর, তাহলে আমি ক্ষমতায় থাকাকালীন সেই ঘটনা ঘটলে আমার সম্পর্কে কি হতো। এখন কালিমা লিপ্ত হননি, আপনি কালিমা লিপ্ত থেকেও খারাপ জায়গায় চলে গেছেন। আপনাকে নিয়ে রাস্তায় চায়ের দোকানের লোকরা হাসি ঠাট্টা করে একজন সেনা প্রধানকে নিয়ে বাংলাদেশের। আপনার এখনো আর 10-12 দিন মাত্র সময় আছে, তার মধ্যে কিছু করে দেখান, না হলে আপনার জায়গা আপনার নিজের ছেড়ে দেওয়াই উচিত। সত্যি কথা, আপনি একেবারেই যোগ্য নন বাংলাদেশের সেনাপ্রধান হিসাবে, যেটা পুরো ওভারঅল সিচুয়েশনের উপরে দেখলাম অ্যানালিটিক্সটা আপনি সব জায়গায় হচ্ছে গিয়ে নিজেকে বাঁচানোর জন্য করেছেন, কিন্তু আপনি ঠিক কাজ করেননি। যদি আপনি দক্ষ সেনাপ্রধান হতেন তাহলে আপনি কড়াভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতেন, কিন্তু আপনি এত নরম মনের মানুষ, যা এই নরম মনের মানুষ বাড়িতে একজন বউয়ের মানে ওয়াইফের হাজবেন্ড হিসাবে ভালো, কিন্তু দেশের সেনাপ্রধান হিসাবে নয়। খারাপভাবে নেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কিংস পার্টির অভিষেক হলো। নতুন কিংস পার্টি কেন? তার সেটা এই জন্যই বলছি যে ইতিপূর্বে আর একটি কিংস পার্টির জন্ম হয়েছিল এই দেশে। বর্তমানে অবশ্য তারা রাজা নেই, রাজত্ব নেই তাদের, তবে জন্মের সময় তারা ছিল কিংস পার্টি। বুঝতেই পারছেন কোন দলের কথা বলছি? ঠিক ধরেছেন। জেনারেল জিয়াউর রহমান কিং থাকার সময় তৈরি হয়েছিল সেই কিংস পার্টি, যেটা বাংলাদেশের প্রথম কিংস পার্টি, যার নাম বিএনপি। বাংলাদেশের নতুন কিংস পার্টি ডক্টর মোহাম্মদ ইউনূসের।
সঙ্গে তার সহযোগী ছাত্র শক্তি এবং নাগরিক শক্তি। এর আগের বার বোধহয় 2007 সালে তিনি যখন পার্টি তৈরি করেছিলেন তখন তিনি সবসময় বলেছেন, না না, রাজনীতি করবার ইচ্ছা আমার নয়, আমার ইচ্ছা ছিল না কোনো দিন। আর যে দলটা তৈরি করেছিলাম সেটা বন্ধু বান্ধবদের চাপে। তিনি যখনই নাকি বিদেশ যাওয়ার জন্য এয়ারপোর্টে থাকতেন, এয়ারপোর্টে পৌঁছলেই বন্ধু বান্ধবরা, মানে তারা সব এয়ারপোর্টের বন্ধু আর কি, তারা তাকে চেপে ধরত, বলতো আপনি একটা রাজনৈতিক দল করুন। তার জন্য সেবার তিনি করেছিলেন সেই কি যেন নাগরিক শক্তি নাকি এই ধরনেরই নাম। তো এবার তার সহযোগী নাগরিক শক্তি নয়, ছাত্র শক্তি। নতুন দলের নামের মধ্যে ছাত্র নেই, আছে নাগরিক। তবে কালকের অনুষ্ঠানে নাগরিকদের বেশি দেখা গেল না, অন্তত ডায়াসে তো বটেই, দেখা গেল ছাত্রদেরই। এবং শোনা যাচ্ছে নাগরিকদের যারা এতদিন নাগরিক কমিটিতে যারা ছিলেন বড় পদে টদে, তারা এই দলের সাথে তাদের সম্পর্ক নাকি অনেকেই কেটে দিয়েছেন, সবাই নয়, অনেকে কেটে দিয়েছেন। এখন এই দলে যারা আছে তারা হচ্ছে প্রাধান্য ছাত্রদের, এবং এখন অবশ্য তাদের ছাত্রাবস্থা নেই আর, কারণ সমন্বয়ক থেকে তারা উপদেষ্টা হয়েছিলেন। উপদেষ্টা মানে মন্ত্রী গোছেরই বলা যায়, এবং উপদেষ্টা হওয়ার পর তারা নিজেদেরকে ছাত্র বলবেন কি করে? তারা নাবালক নেই, তারা সাবালক হয়ে গেছেন। তাই দলের নাম এখন ছাত্র নেই, ছাত্রের নামগন্ধ নেই, তার নাম হচ্ছে এখন জানাপা, মানে জাতীয় নাগরিক পার্টি। তো কেমন হলো এই নতুন পার্টির অভিষেক? খবর ছিল নতুন দলের অভিষেক পর্বে অনেক পরিকল্পনা আছে। 1 নম্বর, মনে রাখার মতো সমাবেশ হবে, মনে রাখার মতো, অন্তত পক্ষে 5,000, কেউ বলছেন নাকি তারা, কেউ নাকি বলেছেন 5,000 নয়, 10,000, এমনকি 20,000 পর্যন্ত তারা অনেকেই বলেছেন এত বিপুল জনতার সমাবেশ হবে। দলের জন্ম ঘোষণা করার জন্যে এত বড় সমাবেশ শুধু যে বাংলাদেশের ইতিহাস নয়, পৃথিবীর আর কোনো দেশের ইতিহাসে এরকমটা হয়েছে বলে অন্তত আছে কিনা সেটা গবেষণার বিষয় হতে পারে। তবে সত্যি বলতে কি, 5 লাখ লোক আসার ব্যাপারে আমার মধ্যে কিন্তু প্রথম থেকেই প্রশ্ন এবং সন্দেহ ছিল। কারণটা কি? কারণটা হচ্ছে এইটাই, কারণ এই মানিক মিয়া এভিনিউ মানে কি? বড় রাস্তা, বড় রাজপথ। সেই রাজপথে লাখ লাখ মানুষের সভা কখনো হতে পারে না। মানে লাখ লাখ মানুষের সভা কোনো এভিনিউ বা রাস্তায় হয় না, তার জন্য চাই বড় মাঠ। রাস্তা যত চওড়াই হোক না কেন সেটা রাস্তাই হয়। তাও আবার এভিনিউ সাধারণত দুদিক থাকে, দুটো ফ্ল্যাঙ্ক থাকে, দুটো পথ থাকে, একদিকে একটা যাওয়ার রাস্তা আর একদিকে থাকে আসার রাস্তা। এইটাকেই এই ডাবল লেন, এই যে ডাবল লেন যে রাজপথ, সেই রাজপথের একটা মানিক মিয়া এভিনিউ সেখানটায় কাল আবার বন্ধ ছিল, এবং সেইটাই সাধারণত নিয়ম যে একটা ফ্ল্যাগ বন্ধ থাকবে, একটা লেন বন্ধ থাকবে, আর একটা লেন দিয়ে যাওয়া আসা চলতে পারবে, গাড়ি ঘোড়া চলতে পারে, সাধারণ মানুষজনও চলতে পারে, অথবা সেখানে অনেক সময় গাড়ি ফাড়ি রেখে দেওয়ার জন্য সেখানটায় মানে যারা আসবে মিটিংয়ে তাদের গাড়ি রাখার জায়গা হিসেবেও সেটা অনেক সময় ব্যবহার করা হয়। সে এখানে যেদিন শুনলাম যে মানিক মিয়া এভিনিউতে এই সমাবেশ হবে, তখন ভাবলাম যে, তখন বেশ বুঝতে পারলাম নাহিদ ইসলামদের মাথায় কিন্তু বেশ বুদ্ধি আছে। ঢাকায় এত বড় বড় বিশাল বিশাল ময়দান থাকতে সেখানে মিটিং না করে মানিক মিয়া এভিনিউতে মিটিং করে যেদিন ঠিক হলো, সেদিনই বুঝলাম যে এটা সেই ছবির কারসাজি
বা হিসাবের কারসাজির জন্যে। হিসাবের কারসাজিটা কেমন? আপনি রাস্তার উপরে যদি মিটিং করেন, সেই মিটিংয়ের চেহারাটা লম্বাটে হয় আর পাশে চওড়া হয় না, লম্বা হয়। এবং সেই লম্বা মিটিংয়ের যখন আপনি ছবি তুলবেন, তখন একটা নদীকেও সমুদ্রের মতো মনে হবে, একটা ছোট নদীকেও সমুদ্র মনে হবে, যেটা হয়েছে এবং যেটা করবার জন্যে এই মানিক মিয়া এভিনিউতে মিটিংয়ের ব্যবস্থা হয়েছিল। কত লোক হয়েছিল কালকের সভায়? মিডিয়া সত্যিটা বলছে না, বলার উপায় নেই বলেই বলছে না, ঘুরিয়ে বলছে। অনেকেই সংখ্যার বিড়ম্বনায় যাচ্ছে না, সরকার রেগে যেতে পারে বলে। শুধু বড় সভা, বিশাল সভা, মহাসমাবেশ এই বলেই থেমে যাচ্ছে। আর ইউটিউবাররা, তারা তো অত আবার সরকারের ভয় টয়ে থাকে না, তো তারা আবার বলছে, অনেকেই বলছে 1000-500 লোক হয়েছিল, একজন বলেছে 2000, ওটা বাজে কথা মনে হয়, কারণ এটা গায়ের ঝালের মধ্যে বলেছেন। ইউটিউবারদেরও তো দল থাকে, তো সেইটাই। কিংবা 10,000 কেউ বলছেন, 5,000 কেউ বলছেন 10,000। যিনি খুব বলছেন, আমার কলকাতার অভিজ্ঞতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মিটিং সব দল ডাকতে পারে না, তার জন্য কলজের জোর দরকার হয়। আবার তার থেকে একটু ছোট আয়তনে অনেক সময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে না করে সেটা শহীদ মিনার ময়দানে করে। আবার সেখানেও যাদের লোকের অসুবিধা হয়, তারা ওই ভিক্টোরিয়া হাউসের সামনে, যেদিক থেকে 2-3টে পথ এসে মিশেছে, সেই জায়গায় মিটিংটা করে। এসব জায়গার কারণটাই হচ্ছে একটাই, যে লোক অনুযায়ী আমার মাঠ। তা মানিক মিয়া এভিনিউতে এই যে করা হয়েছিল, এই সব একটা করা হয়েছিল আমার ধারণায় যে খুব বেশি হলে কাল ওইখানকার সবাই লোক হয়েছিল 15 থেকে ম্যাক্সিমাম খুব টেনে 20,000, তার বেশি হতে পারে না। তার মধ্যে আবার 1,000-2-3 পুলিশ আছে, উৎসুক পথ চলতি দর্শক আছে, ওখানে অনেকে আবার দেখতে যায় ব্যাপারটা কি হচ্ছে, একটু দেখে আসি। তারা যে দলের একেবারে খুব কড়া সমর্থক এরকম ভাবার কোনো কারণ নেই। তো এরা সব বাদশাত দিলে কত লোক থাকে? খুব বেশি লোক থাকে না। আর জমায়েত কম হওয়ার জন্যেই গতকাল কিন্তু বাকি প্ল্যানগুলো ঘেঁটে গেল। এই বাকি প্ল্যান কি ছিল? কালকের যে প্রধান প্ল্যান ছিল, সব থেকে বড় প্ল্যান, সেটা হচ্ছে এই সেনা প্রধান এবং রাষ্ট্রপতির সঙ্গে হিসাব নিকাশ মিটিয়ে ফেলা। রাষ্ট্রপতি তো হচ্ছেন পুরনো পাপী, তার উপরে অনেক পুরনো রাগ। আর সেনাপ্রধান এতদিন মোটামুটি ঘরের লোক ছিলেন, কিন্তু তিনি তার উপরে রাগটা হচ্ছিল। এর আগে যখন রাষ্ট্রপতির ওই বঙ্গভবন ঘেরাও টেরাও হয়েছিল কয়েক মাস আগে, তখনও সেনাপ্রধান কিন্তু সেনা টেনা পাঠিয়ে কড়া ব্যবস্থা করে সে পরিকল্পনা বানচাল করে দিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে রাগটাগ আছে সেনার উপরে, এটা সব বুঝি, যদিও থাকার কথা নয়, কারণ সেনাই তো আবার ডেভিল হ্যান্ড ফান্ড করছে সেনা, সুতরাং রাগ থাকার কথা নয়। তবু যে কিছু না কিছু ক্ষেত্রে তো রাগ হয়েছেই। সেই জন্য কালকের হিসেব ছিল এই সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে দুজনকেই বর্তমান থেকে প্রাক্তন করে দেয়া, এবং তার আগে আমাদের হিন্দুরা বলে নামের আগে চন্দ্রবিন্দু হলে ওপরে চলে যাওয়া, ওটা বোধহয় সবার ক্ষেত্রে না, মুসলিমরাও সেটা লেখে না, খ্রিস্টানরা বলে লেট, জানি না অন্যরা আপনার মুসলিমদের ওখানে কি বলা হয় এই বিষয়টা মৃত্যুর পরে তার নামটা বলতে গেলে। তো যাই হোক, এইখানে দুজনকে প্রাক্তন করে দেওয়ার ইচ্ছাটা ছিল। পদ্ধতি ছিল কি, শেখ হাসিনাকে প্রাক্তন করে দেওয়া হয়েছিল যে লাইন অফ অ্যাকশন দিয়ে, ঠিক সেই লাইন অফ অ্যাকশনটাকে গ্রহণ করা, অর্থাৎ ভিড় জোটাও, মানে বিশাল ভিড় নিয়ে চলে এসো, এবং তখন সেনা বলবে যে আমরা এত মানুষকে এখানে গুলি করতে গেলে বহু মানুষের মৃত্যু হবে, আমরা এটা করতে পারবো না। গতকালকের ভিডিও আমি একটা করেছি এই বিষয়টার উপরে, সেখানে এই বিষয়ে বিস্তৃত বিবরণ দিয়েছি, আজ তাই আর নতুন করে দিলাম না। তো আমার গতকালকের ভিডিওর ব্যাপারে কেউ কেউ মন্তব্য করেছেন
যে কই দাদা, কিছুই তো হলো না, আপনি এত উল্টোপাল্টা বলেন। তা বলবো না কেন? ধরুন যদি 5-7 এইটাই তো হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত কাল। কারণ যদি 5-7 লাখ লোকের জায়গায়, আমিও 10-20 লাখ লোকের কথা ছাড়লাম, 5-7 লাখ লোকের জায়গায় যদি 10-12 হাজার লোক হয়, তাদের নিয়ে কি করে ক্যান্টনমেন্টে ধাওয়া করা যাবে, কিভাবে বঙ্গভবন অভিযান করা যাবে, বঙ্গভবন দখল করা যাবে, রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা হবে এবং পদত্যাগ করতে রাজি না হলে কোনো রকমে তার সইয়েরও দরকার নেই, তাকে একেবারে ওপরে পাঠানো হবে। বিকেল প্রায় 5টায়, আর একটা কথা ধরুন, বিকেল প্রায় 5টায় মিটিং শুরু হয়, নির্দিষ্ট সময়ের 2 ঘন্টা পর সূর্য তখন প্রায় অস্তে যাচ্ছে। তাতে অবশ্য অসুবিধে ছিল না, কারণ ওয়াকার আর শাহাবুদ্দিনের হিসাব নিকাশ নেয়ার পর্বটা প্রথম থেকে রাতেই হবে ঠিক ছিল। তো সেজন্যই শেষ বিকেলে রাখা হয়েছিল সবার কাজ। ঘণ্টাখানেক সভা চলার পরেও যখন জমায়েতে নতুন করে লোক আসতে দেখা গেল না, তখনও আশা ছিল যে মিটিং শুরু হোক, লোক আসবে, কিন্তু সেটাও যখন দেখা গেল না যে নতুন করে লোক আসছে, বিশেষ করে অ্যাকশন পার্টির লোকজন যারা অস্ত্রশস্ত্র নিয়ে বিপুলভাবে আসবে, প্রথম থেকেই শুরুতে যে 2-4টে অস্ত্র নিয়ে অনেকে এসছে এবং সেগুলো যে বেশ গর্ব ভরে দেখিয়েছে, সে কথা কালও বলেছি, সেটা দেখা গেছিল কাল। তো এরা যখন আসছে না, তখন উদ্যোক্তাদের কপালের ভাঁজ চওড়া হতে থাকলো। তারা বুঝলেন আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, আজ রাতে আর যাত্রা করে লাভ নেই, তাতে ওয়াকার আর শাহাবুদ্দিনের হাত আরো শক্ত হবে। অতএব তখন কি হলো? তখন প্ল্যান পাল্টে সবার সমাপ্তি ঘোষণা করে দেওয়া হলো। সবাইকে বলা হলো যে যার বাড়ি চলে যাও, আজকাল যাত্রা হবে না। আর 300 কোটি টাকা গচ্চা যাওয়ার পর উদ্যোক্তাদের যতটা না, তার থেকে বেশি মুষড়ে পড়েছেন ইউনূস। ওই জুলাইয়ের যেসব টাকা জুলাই খাতে রাখা হয়েছিল, সেইখান থেকে টাকা নিয়ে এসে মানুষকে যাদের ক্ষতিপূরণ দেওয়ার টাকা, তাদের ক্ষতিপূরণ হিসেবে না দিয়ে সেই টাকার থেকে 300 টাকা 1 কোটি টাকা এখানে দেওয়া হয়েছিল। তো সেই টাকাতেও যখন টাকাটা গচ্চা চলে গেল, তখন ইউনূস ভেঙে পড়েছে সমন্বয়ক উপদেষ্টারা। দেশের 64 জেলা থেকে মাত্র এই কজন, এত লম্বা প্ল্যান প্রোগ্রামের পর শোনা যাচ্ছে কেউ কেউ প্রস্তাব দিচ্ছেন কৈফিয়ত তলব করা হোক। টাকা ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছিল যারা, তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে, টাকা বিলি না করে নিজেদের কাছেই নাকি রেখে দিয়েছে তারা সেই সব টাকার বড় অংশ। সবাই ভেবেছেন কি জানেন, আমার জেলা থেকে না হয় 200 কম গেল, 2000 কম গেল, অন্য জেলা ঠিক পুষিয়ে দেবে। তাছাড়া 10 লাখের জমায়েতে আমার জেলা থেকে 2000 কম গেলে ধরবে কে? ধরার উপায় আছে? তো ঠিক সেই একটা দুধ পুকুরের গল্প, সেইটা আমার মনে হচ্ছে যে শুকনো পুকুর খটখট করছে, রাজা ঠিক করলেন জল দিয়ে নয় দুধ দিয়ে ভরা হবে এই পুকুর। তিনি হুকুম দিলেন রাতের বেলায় দেশের সব প্রজা 1 ঘটি করে দুধ নিয়ে আসবে, এই পুকুরে ঢালবে, এবং যাতে রাত পোয়ালে দেখা যায় সেই পুকুর দুধে ভর্তি হয়ে গেছে। তিনি হুকুম জারি করে দিয়ে দিলেন, রাত্রে প্রজারা সব ঘটি নিয়ে ঘটি ভর্তি করে চলে এলো, লম্বা লাইন দিয়ে দাঁড়ালো, সারা রাত ধরে জল ঢালা হলো। তারপর যখন রাজা বলে দিয়েছিলেন যদি কেউ না ঢালতে আসে পুকুরে এই দুধ, তাহলে তার শাস্তি হবে। সুতরাং ভয়ে পড়ে সব প্রজা দুধের ঘটি নিয়ে এসে হাজির, ঘটি নিয়ে ঘটি ভর্তি দুধ ঢালা হতে থাকলো পুকুরে।
সকাল হলো দেখা গেল পুকুর দুধে নয় জলে ভর্তি। কারণ কারণ সবাই জল ঢেলেছে এই ভেবে যে লক্ষ লক্ষ লোক তারা যদি 1 ঘটি করে জল দেবে, এই দুধ দেবে, তার মধ্যে আমার 1 ঘটি জল আর কে দেখবে, সে কি আর বোঝা যাবে? তো সেই জন্যে সবাই সেইটাই ভেবেছে এবং এখানেই তাই হয়ে গেছে যে সবাই ভেবেছে আমি যদি 5,000 লোক নিয়ে যাওয়ার কথা, তার মধ্যে যদি আমি 2,000 লোক নিয়ে যাই, তো 1,000 লোক নিয়ে যাই, তাহলে কে ধরতে পারবে? কেউ ধরতে পারবে না। সুতরাং 5,000-এ 4,000 মেরে দাও, দরকার হলে 500 লোককে নিয়ে চলো। এখন এখানেই সেটাই হয়েছে। আর এই জন্য করার কিছু নেই, কারণ তদন্ত করতে গেলে আবার শস্যের মধ্যে ভূত ধরা পড়বে। শোনা যাচ্ছে জেলার নামে হিসাব লেখা হয়েছে, যতটা দেয়া হয়েছে তার চেয়ে কম। অর্থাৎ যারা ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিলেন ওপরে, একদম সর্বোচ্চ ওপরে, তারা বেশ খানিকটা টাকা নিজেদের পকেটে নিয়ে নিয়েছেন। আবার যেটা পাঠিয়ে দিয়েছেন তার থেকে নিচের লেভেলের যারা ডিস্ট্রিবিউটর, তারাও আবার কিছু টাকা নিজের পকেটে রেখে দিয়ে দিয়েছেন। এইরকম ভাগ ভাগ হয়ে যেতে যেতে একদম নিচে এসে দেখা গেছে যেখানে 5,000 লোক যাওয়ার কথা ছিল, সেখানে 50 জনের টাকা ডিস্ট্রিবিউশন হয়েছে। দেখে শুনে ইউনূসের মাথায় হাত, তার মতো খেলোয়াড়কেও মাত করে দিল এইসব ছেলেপুলের দল, ছাত্রের দল। শেষ করি দলের ঘোষণাপত্র নিয়ে দুটো কথা বলে। ইউনূস ঘোষণা করেছিলেন রিসেট বাটন প্রেস করে 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে শুরু নয়, সে কাজটা শুরু করেই ফেলে দেয়া হয়েছে। কেন? দেখা গেল হ্যাঁ, ওই যে 32 নম্বর ভাঙা টাঙা, এগুলো তো হচ্ছে অন্য আর এক রকমের হিসাব, কিন্তু অফিসিয়ালি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার থেকে এখন একটু পিছিয়ে এসছেন। কালকেও দেখা গেল সেইটা সে পথ থেকে সরে এসেছে এই বিপ্লবীরা। 71-এর মুছে দেওয়ার চেষ্টা, 71-কে মুছে দেওয়ার চেষ্টা যে দেশের মানুষ মানবে না, সেটা বোধহয় বুঝে গেছে তারা। আর সেটা বুঝেছে, এটাও হতে পারে, আবার হতে পারে এটাও আর একটা নাটক, বোঝার নাটক। যেটা মাথায় আছে, মনে মনে আছে, সেটা ঠিক আছে, কেবল লোককে চোখে ধুলো দেওয়ার জন্যে একটু নাটকটাকে, একটু স্ক্রিপ্টটা সামান্য একটু পাল্টে নেওয়া কিছুদিনের জন্যে। এবং দু নম্বর, এই দলকে ঘোষণা করা হয়েছে এই দল না হবে ভারতপন্থী, না হবে পাকিস্তানপন্থী। মানে ভারত এবং পাকিস্তানকে এক মাপকাঠিতে দেখবে। ভারত হচ্ছে এই দেশের 3 দিকে, বাংলাদেশের 3 দিক ঘিরে আছে ভারত, সে ভারতেরও যা ভূমিকা, আর বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে যে দেশ পাকিস্তান, তাদের ভূমিকাও এক। এর থেকে কি বোঝা গেল? আসলে এই ভারত এবং পাকিস্তানকে এক মাপকাঠিতে রেখে এই যে বিচার করা, এটাও হচ্ছে সব খুব বড় ধরনের ভারত বিরোধিতা। এবং উল্টেভাবে এটাকে বলা যায় খুব বড় ভাবের পাকিস্তান প্রেম। যে দেশ তোমার গায়ের ওপরে, তোমার প্রতিবেশী সে, আর 1000 মাইল দূরে যে রয়েছে সে, দুজনের ভূমিকা, দুজনের যদি মূল্য তোমার কাছে সমান হয়, তাহলে হয় তুমি মিথ্যাবাদী, এবং সেটা তুমি খুব বড় মিথ্যাবাদী, এর কোনো প্রশ্ন নেই। বাকি যা সব বলা হয়েছে, ওই বেশ কিছু কথার ফুলঝুরি, সেগুলো তার আর কোনো উল্লেখ করার দরকার। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে যে, বিশেষ করে আমাদের ভিডিওতে যে কয়টা ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূস এবং সমন্বয়কারীদেরকে নিয়ে, বিশেষ করে নতুন দলের রাজনীতি, জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে যে বিষয়টি দেখতে পাচ্ছেন, বিশেষ করে
সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে যে সমস্ত বিষয়বস্তু শুনলেন, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।